أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين الحمد لله মহান রবের অশেষ শুকরিয়া আদায় করছি। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের আহ, চমৎকার কিছু জিনিস শিখবো ইনশাল্লাহ। এবং আজকে স্পেশালি নতুন কিছু শেখার চাইতে আমরা ফোকাস করব আগের যে জিনিসগুলো শিখছি সেইগুলো একটু প্র্যাকটিক্যালি দেখার। যেমন আজকের ক্লাসে একটা প্রজেক্ট আছে ওয়েজ শিট। লাস্ট ক্লাসে আমরা ইফ স্টেটমেন্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। অনেকেই হয়তো বা ক্লিয়ার হয়েছেন, অনেকের কিছু কিছু ভুল হচ্ছে। তো এই ইফ স্টেটমেন্টের একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ আমরা আজকে দেখবো ওয়েজ শিটের মাধ্যমে। তো আজকের ক্লাসটাতে আলোচনা কম, কিন্তু ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আজকে আমরা সর্টিংটা দেখব, কিভাবে সর্টিং করতে হয়, পাশাপাশি ফিল্টারিং কিভাবে করতে হয়। অনেকে সর্টিং ফিল্টারিং এই দুইটার মাঝে গোলায় ফেলে, যে সর্টিং আর ফিল্টারিং একই জিনিস মনে করে, আসলে একই জিনিস না। তো এটা সম্পর্কে আমরা আজকে একটু বিস্তারিত জানার চেষ্টা করব, এবং এইগুলা দিয়ে কিভাবে সর্টিং ফিল্টারিং করে আমরা আমাদের রিপোর্ট জেনারেট করতে পারি, বা রিপোর্টে এই সর্ট ফিল্টারিংটা কিভাবে কাজ করবে, সেই ব্যাপারে আমরা আজকে একটু জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, তো প্রথমেই যেটা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে সর্টিং। মাইক্রোসফট এক্সেলে সর্টিং এবং ফিল্টারিং একটা কনফিউজিং বিষয়, আগেই বলছি। তো আমরা যদি সহজে একটু বুঝাই, তাহলে বিষয়টা এরকম হবে যে সর্টিং এবং ফিল্টারিং এর ভিতরে মূল পার্থক্যটা হচ্ছে আহ, আপনার সর্টিং এ আপনার সব ডাটাই থাকবে। সর্টিং এ আপনার সব ডাটাই থাকবে, শুধুমাত্র একটু রিসাফল হবে। আপনি একটু ঘুরায় ফিরায় মানে নিজের মতো করে সাজায় দেখতে চান। ঠিক আছে। আর ফিল্টারিং এর কনসেপ্টটা আমরা সব ডাটা দেখতে চাই না, আমরা স্পেসিফিক কিছু ডাটা দেখতে চাই। ওকে, সেখানে আমরা ফিল্টারিং ইউজ করি। তো এটার যদি আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখতে চাই, তাহলে আমাদের সবচেয়ে ভালো হয় আমরা কিছু ডাটা যদি নিয়ে আসি, তাহলে ভালো হয়। তো ডাটার ক্ষেত্রে আমরা এআই ইউজ করব। এআই এর কাছে গিয়ে বলি যে আমাকে ডাটা দাও। ঠিক আছে, এইখানে আমরা এআই কে জাস্ট সিম্পলি বলি যে এক্সেল এর সর্টিং অ্যান্ড ফিল্টারিং প্র্যাকটিস করার জন্য 100 ডাটা দাও। তো এটা আমরা লিখে দিলাম। সে আমাদেরকে ডাটা দিয়ে দিবে। এই যে দেখেন, অনেকগুলা ডাটা চলে আসছে। তো 20টা ডাটা দিছে। যাক, 20টা নিয়ে আমরা কাজ করি, সন্তুষ্ট থাকি। এটাকে কপি করে নিয়ে আসি, নিয়ে এসে এইখান থেকে এখানে এসে পেস্ট করে দিই। তো এই আমাদের ডাটা চলে আসলো। এবার আমরা সর্ট এবং ফিল্টারিংটাকে একটু মজা করে শিখতে পারবো ইনশাল্লাহ। তো সর্ট অ্যান্ড ফিল্টারিং এর মূলত কনসেপ্টটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করলাম, যে সর্টিং এ আপনি জাস্ট রিশাফল করে দেখবেন, ডাটা কিন্তু কম বেশি হবে না। অন্যদিকে আপনি ফিল্টারিং এ ডাটা, আপনি অল্প কিছু ডাটা দেখতে চান। তো এইটার প্র্যাকটিসের জন্য আমরা যেটা করব, সব পুরা ফুল টেবিলটা যতটুকুতে আমার ডাটা আছে সেটাকে আমরা একটু সিলেক্ট করে ফেলবো। সিলেক্ট করে আমরা এইখানে দেখেন সর্ট অ্যান্ড ফিল্টার একটা অপশন আছে। প্রথমে আমরা ফিল্টারটা অ্যাপ্লাই করে দিব। এই যে এখানে ক্লিক করলেই আমার ফিল্টারটা অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, তো ফিল্টারটা যখন আমার অ্যাপ্লাই হয়ে গেল, এবার আমাদের কাজ সর্ট অ্যান্ড ফিল্টারটা আমরা ঠিকঠাক মতো কাজ করতে পারি কিনা। ফিল্টার অ্যাপ্লাই করলে কিন্তু এখান থেকে আপনি সর্টিংও করতে পারবেন। আবার এখান থেকে ফিল্টার অ্যাপ্লাই না করেও শুধু সর্টিং করার সুযোগ আছে। ওকে, তো আমরা প্রথমে সর্টিংটা একটু ট্রাই করি। ধরেন যে আমার এইখানে যে সেলসের রিপোর্টটা আছে, সেলসের রিপোর্ট এখানে তো সংখ্যা দেওয়া আছে, আমরা সর্টিং করতে চাই। সবচাইতে বেশি সেল হয়েছে যেগুলা, সেইগুলাকে উপরে রাখবো, আর যেগুলা সবচেয়ে কম সেল হয়েছে সেইগুলাকে নিচে রাখবো। ঠিক আছে, তো এই জাতীয় অ্যারেঞ্জমেন্টটা যদি করতে চাই, তাহলে কি করবো আমরা, এই যে সেলসে দেখেন ড্রপ ডাউন একটা আসছে, এইখানে এসে আমরা অ্যাসেন্ডিং যদি দিয়ে দিই, তাহলে এটা ছোটগুলো আগে আসবে, বড়গুলা পরে যাবে। আর যদি ডিসেন্ডিং দিয়ে দিই, তাহলে বড়গুলো আগে আসবে, ছোটগুলা পরে যাবে। ঠিক আছে, তো আমরা অ্যাসেন্ডিং দিয়ে দিই। দেখেন
এবার যেটা হইলো আমাদের এইখানের এই সিরিয়ালটা কিন্তু আর ঠিক রইলো না, কারণ হচ্ছে আমি এখন সর্টিং করতেছি এই কলাম ধরে। তো এখানে আমাদের হচ্ছে দেখেন $150 প্রথমে সেলসের রিপোর্টটা আসছে, আর শেষের যেটা হচ্ছে $4200। তো এটা হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে বেশি সেল, আর এটা হচ্ছে সবচেয়ে কম সেল। তো এখানে আমরা হচ্ছে জাস্ট সর্টিংটা করলাম অ্যাসেন্ডিং, এটা ডিসেন্ডিং করে দিলে জাস্ট এটার উল্টা হইতো আর কি। তো অ্যাসেন্ডিংও করতে পারি আমরা, ডিসেন্ডিংও করতে পারি, যেটা যখন আমার প্রয়োজন হবে তখন হচ্ছে আমি সেটা করব জাস্ট। তো এবার আসেন, আমরা এটা তো গেল একটা সংখ্যা, এই সংখ্যা না করে আমরা যদি ধরেন যে রিজিয়ন ধরে সর্টিংটা করি, যে আমরা চাচ্ছি ঢাকার বা বরিশালের গুলা সব একসাথে আসুক, প্রথমে বরিশালের গুলা আসুক, তারপরে হচ্ছে আমি চাচ্ছি যে ঢাকার গুলা আসুক, অথবা তারপরে ধরেন খুলনার গুলা আসুক, এভাবে মানে যেটা শুরু হবে সেটা একেবারে শেষ হয়ে আসুক, এভাবে চাচ্ছি আমরা। তখন আমরা এখানে সিম্পলি এই রিজিয়ন দিয়ে সর্টিংটা করে ফেললেই হয়। রিজিয়ন দিয়ে সর্টিংটা করবো আমরা, অ্যাসেন্ডিং দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার সাথে সাথে দেখেন এই যে প্রথমে বরিশাল, তারপরে সি দিয়ে, বি দিয়ে শুরু হয়েছে, তারপরে সি দিয়ে চট্টগ্রাম, তারপরে ডি দিয়ে ঢাকা, তারপরে কে খুলনা, রাজশাহী, সিলেট। তো এখন কিন্তু আমার মজার বিষয়টা দাঁড়াইলো কি, আমি হচ্ছে সবগুলা যে ডিভিশন আছে এই ডিভিশন ওয়াইজ আমি আহ সবগুলা একসাথে দেখতে পাচ্ছি যে ঢাকার, ও আচ্ছা ঢাকার এই কয়টা হয়েছে সেল। ঠিক আছে, তো এইভাবে আমরা হচ্ছে সংখ্যাতে যেমন সর্টিং করতে পারি, পাশাপাশি যদি টেক্সটও হয় সেটাতেও কিন্তু আমরা সর্টিং করতে পারি। তাহলে যে আমি এই ডিপার্টমেন্ট ধরে সর্টিং করব, ওকে, এখান থেকে আমি অ্যাসেন্ডিং দিয়ে দিই। দেখেন প্রথমে ক্লোদিং গুলো আসলো, তারপরে ইলেকট্রনিক্স, তারপরে গ্যাজেটস, তারপরে হোম ডেকোরেশন। এইভাবে কিন্তু আমার ডাটাগুলো চলে আসছে। ওকে, তো এবার আসেন যে আমরা এই সর্টিংটা তো এলোমেলো করে ফেললাম। এখন আমি যদি এটা আগের অবস্থায় ফিরে নিয়ে যেতে চাই, এটা আমাদের জন্য একটা সহজ রাস্তা আছে, সেটা হচ্ছে আমরা এই যে দেখেন এইখানে আইডি দিয়ে রাখছিলাম, এই আইডিটাকে যদি সর্টিংটা মানে অ্যাসেন্ডিং করে দেই, তাহলে কিন্তু আমরা এটা আগের অবস্থায় চলে আসলো। ঠিক আছে, সর্টিংটা অ্যাসেন্ডিং করে দিলাম, তাহলে এই যে 1 2 3 4 এইভাবে চলে আসলো জিনিসগুলা। ঠিক আছে, তা আমি যে কোনোটা যেমন এমপ্লয়ি নেম ধরেও আমরা এইভাবে সর্টিং করতে পারি। ঠিক আছে, এইখানেও কাজ করবে, সর্টিং অ্যাসেন্ডিং আর কি। আবার যদি ডিসেন্ডিং দেই তাহলে হচ্ছে উল্টা দিক থেকে এটা জাস্ট সর্টিং হয়। ডেট ধরেও আপনি যেগুলো আগে সেল হয়েছে সেগুলাকে এভাবে ধরে ধরে করতে পারেন, অ্যাসেন্ডিং করে দেন, ডিসেন্ডিং করে দেন, যেভাবে ভালো লাগে সেভাবে করেন, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে মোটামুটি সর্টিং এর কনসেপ্ট। তো এখন একটা বিষয় ক্লিয়ার কিনা, যে সর্টিং এ কিন্তু আমরা করতেছি না, মানে ডাটা আমার হাইড হচ্ছে না, সব ডাটাই হচ্ছে আমার এইখানে অ্যাভেলেবল, শো হচ্ছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা ফিল্টারিং এর কনসেপ্টটা এখন দেখবো যে একটু এক্সেপশনাল। ফিল্টারিং এ আমার আহ, এইভাবে না, ফিল্টারিং এ আমি হচ্ছে কিছু ডাটা দেখবো, কিছু ডাটা বাদ রাখবো। যেমন আমরা একটু আগে এখানে রিজিয়ন ধরে সর্টিং করছি না, অ্যাসেন্ডিং, যে বরিশাল চট্টগ্রাম এগুলা পাশাপাশি আসছে। ফিল্টারিং এ আমরা চাচ্ছি যে না, এইভাবে না, আমি শুধু চট্টগ্রামের ডাটাগুলো দেখতে চাই, অন্যগুলোর ডাটা আমি দেখতে চাই না। ঠিক আছে, তো এইটা করা যাবে ফিল্টারিং এর মাধ্যমে। ওকে, তো আমরা এখান থেকে যদি ফিল্টারিং দিয়ে দিই, যেমন ফিল্টারিংটা হচ্ছে আমার নিচে, উপরে তো আমার সর্ট, ফিল্টারিংটা হচ্ছে আমার নিচে। তো এখানে এসে আমরা কোন ইয়ের ডাটা চাই সেটা আমরা এখান থেকে দেখাই দেবো। সিলেক্ট অল দেওয়া আছে, তো আমরা অফ করে দিয়ে আমরা সিলেক্ট দিয়ে দিলাম, সিলেক্ট দিয়ে ফিল্টার, সরি, দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এটা হয়ে গেছে। ঠিক আছে, তো এভাবে আমরা হচ্ছে ফিল্টার করতে পারি, যে কোনোটা ধরে আমরা ফিল্টারটা করতে পারবো। আচ্ছা, এক সেকেন্ড, আমার একটা
আচ্ছা, সরি, একটু জরুরি একটা চলে আসছিল। ওকে, তাহলে ফিল্টারিং এর কনসেপ্টটা আমাদের ক্লিয়ার কিনা, আমরা এটা নিয়ে আর একটু যদি ট্রাই করি। দেখেন, আমরা এখানে সর্ট এবং ফিল্টার কিন্তু একসাথে কাজ করতে পারি। তো এখানে আমি তো রিজিয়ন ধরে ফিল্টার করলাম, এই ফিল্টার যদি ক্লিয়ার করতে চাই, জাস্ট নিচে এসে ক্লিয়ার ফিল্টার এটাতে চাপ দিলে ফিল্টার গুলা ক্লিয়ার হয়ে গেল। যেমন ধরেন যে আমরা চাচ্ছি এইখান থেকে ফিল্টার করতে, আহ, এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ ফিল্টার করতে চাই। জাস্ট এইখানে এসে ক্লিক করলাম, এখানে দেখেন সবগুলা ডিপার্টমেন্ট দেওয়া আছে। সিলেক্ট অল এটা চাপ দিলে সবগুলো আনচেক হয়ে গেল। এবার আমি হোম ডেকোরেশনের আহ শুধুমাত্র এইগুলা দেখতে চাই। হ্যাঁ, হোম ডেকোরেশনের যেই এই সেলগুলা হয়েছে সেগুলা দেখতে চাই। এবার এই যে হোম ডেকোরেশনের সবগুলাই কিন্তু আসছে, এর বাইরে অন্য কিছু নাই। এখন এখানে আমি চাইলে সর্টিং অ্যাপ্লাই করতে পারি, এই সেন্সে যে হোম ডেকোরেশনের সবচাইতে বেশি সেল হয়েছে কোনটা, অথবা সবচাইতে কম সেল হয়েছে কোনটা, এভাবে যদি সর্টিং করতে চাই, এখানে এসে আমি এবার কিন্তু অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং এ সাজাইতে পারি। তো এবার যে সর্টিংটা হচ্ছে, এই সর্টিংটা কিন্তু এই কয়টা আইটেমের ভিতরেই হচ্ছে, এই কয়টা সেলের ভিতরেই হচ্ছে। এই সর্টিং কিন্তু মানে ফুল ডাটার উপরে হচ্ছে না। সর্টিংটা হচ্ছে আমার যে কয়টা ভিজিবল আছে সেই কয়টার উপরে আমার এই সর্টিংটা হচ্ছে। ওকে, তো এই হচ্ছে সর্টিং এবং ফিল্টারিং। তবে এখানে একটা মজার বিষয় আছে, সর্টিং ফিল্টারিং এ আমরা আরেকটু কাস্টমাইজ করতে পারি। যেমন ধরেন যে আমরা এইখানে হোম ডেকোরের, বা আমি এইগুলাকে ক্লিয়ার করে দিই, ক্লিয়ার ফিল্টার দিয়ে দিলাম। এইখান থেকে আমি, তো সর্টিং করাই আছে, সমস্যা নেই। আমি এইখানে একটু কাস্টমাইজ করতে পারি, যে এইখানে তো আমি হোম ডেকোর ধরে টান দিলাম, কিন্তু এইখানে আমি এরকম করতে পারি যে 2000-এর উপরে যত সেল আছে সেইগুলো আমি দেখতে চাই, বা হচ্ছে মানে 200-এর নিচে যেগুলো আছে সেগুলো দেখতে চাই। এইভাবে আমি কিন্তু কাজটা করতে পারি। যেমন আমি এখান থেকে ফিল্টার অপশন দেখেন, ফিল্টার অপশনে চুজ ওয়ান, এইখানে দেখেন আমি গ্রেটার দেন, লেস দেন, ওই যে আমরা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং এ যেভাবে দেখছিলাম না, একইভাবে। তো আমি হচ্ছে গ্রেটার দেন দিয়ে দেখি, গ্রেটার দেন হচ্ছে 2000। তো 2000-এর উপরে যেগুলো আছে সেই ডাটা আমি দেখতে চাই। এই যে দেখেন, শুধু 2000-এর উপরের ডাটাগুলো চলে আসছে। ঠিক আছে, এইভাবে আমরা হচ্ছে ফিল্টার করতে পারি। তো ফিল্টারের কাজ শেষ, আপনি এখান থেকে ক্লিয়ার ফিল্টারে চাপ দিলে আবার এটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এভাবে আমরা ইয়ের ক্ষেত্রেও ফিল্টার করতে পারি, এমপ্লয়ি নেম দিয়ে, ডেট দিয়ে ফিল্টার করতে পারি। হ্যাঁ, আইডি দিয়ে ফিল্টার করতে, প্রত্যেকটা জিনিস দিয়ে আমরা ফিল্টার করতে পারি। তো আমরা সর্ট এবং ফিল্টারের মূল কনসেপ্টটা ক্লিয়ার কিনা। সর্ট দিয়ে আমরা হচ্ছে, আবারও বলতেছি, এটা আমি যদিও অলরেডি কয়েকবার বলে ফেলছি, সর্টিং দিয়ে আমরা ডাটাগুলা জাস্ট শাফল করি, উপরে নিচে নেই, বা আমার মতো করে সাজাই। আর ফিল্টারিং এ আমার যেই কয়টা ইচ্ছা সেই কয়টা শো করি, বাকিগুলো হাইড থাকে। ওকে, একটা কন্ডিশনের উপরে হইতে পারে, অথবা হচ্ছে স্পেসিফিক ধরে ধরে হইতে পারে যে এই কয়টা আমি শো করবো। ঠিক আছে, যেমন ধরেন যে আমি চট্টগ্রাম এবং ঢাকা এই দুইটা বিভাগে কত সেল হয়েছে, যে কোনগুলা সেল হয়েছে সেইগুলা চাই, কি করতে হবে, রিজিয়নে গিয়ে সিলেক্ট অলটা অফ করে দিয়ে শুধু ঢাকা আর চট্টগ্রামটাকে রাখবো। দেখেন, শুধুমাত্র ঢাকা এবং চট্টগ্রামের গুলো আছে এইখানে। ওকে, তো এইভাবে আমরা হচ্ছে শর্ট ফিল্টার নিয়ে কাজ করতে পারি। তো আমরা আশা করি যে আপনার সর্ট এবং ফিল্টারিং নিয়ে একটু হইলেও আইডিয়া পাইছেন। এরপরে আপনাদের নিজেরা যদি আরো কিছু প্র্যাকটিস করেন তাহলে এই জিনিসটা ক্লিয়ার হবে। সর্ট অ্যান্ড ফিল্টারিংটা কিন্তু আপনার যখন রিপোর্ট করবেন তখন এটা অনেক বেশি হেল্প করবে আপনাকে। কিন্তু সর্ট অ্যান্ড ফিল্টার যদি জিনিসটা আপনার কাছে ক্লিয়ার না থাকে, তখন একটা মুশকিল হয়ে যাবে কি, আপনি ধরেন যে কাজটা সব করে ফেলছেন কিন্তু আপনি রিপোর্টিংটা সুন্দরভাবে করতে পারতেছেন না। ঠিক আছে, তো এক্ষেত্রে আপনার সর্ট অ্যান্ড ফিল্টারিংটা অনেক বেশি জরুরি। তো আমরা এখান থেকে ফিল্টারটা ক্লিয়ার করে দিই, ক্লিয়ার ফিল্টার দিয়ে দিলাম। ওকে, এবং আমি এইখানে ফিল্টার তুলেও ফেলতে পারি, যে এখানে আমি আর ফিল্টারটা রাখবই না। এই যে এখানে যে ফিল্টার আছে, এর জন্য আমরা এখান থেকে এই যে ফিল্টার চেক দেওয়া আছে, এখানে আরেকটা ক্লিক করলে এই ফিল্টারটাই চলে গেল। দেখেন, আর কোনো ফিল্টারই নেই। ঠিক আছে, ওকে ফাইন। তো এবার আসেন, শর্ট অ্যান্ড ফিল্টার তো আমাদের জিনিসটা মোটামুটি বোঝা গেল। এবার আমরা একটু আজকের মূলত আমি যেটা দেখাইতে চাই সেটা হচ্ছে ওয়েজ শিট প্রজেক্টটা। এটা একটু প্র্যাকটিক্যালি, আমরা যে লাস্ট ক্লাসে ইফ স্টেটমেন্টটা দেখছিলাম, ইফ স্টেটমেন্টের একেবারে মানে চমৎকার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল হয়ে যাবে। মানে ইফ স্টেটমেন্ট দিয়ে আমরা একটু ডিফারেন্ট টাইপের কাজ করব। তো ওয়েজ শিটের কনসেপ্টটা কি, ওয়েজ শিট হচ্ছে আপনার, ওয়েজ মানে কি, ভাতা। তো ধরেন যে একটা গার্মেন্টস এর কথাই যদি আমরা চিন্তা করি, একটা গার্মেন্টসে আপনার লেবাররা হচ্ছে কাজ করতে থাকে রেগুলার। তো অনেকে আছে রেগুলার কাজ করে, অনেকে ওভারটাইম করে। তো ওভারটাইমের জন্য পেমেন্ট হয়।
তার যে রেগুলার অফিস আওয়ার আছে সেগুলোর জন্য পেমেন্ট হয়। তো দুইটাতে আবার দুই রকমের ডিফারেন্ট অ্যামাউন্ট থাকে। তো এই জিনিসগুলো আমরা হচ্ছে ওয়েজ শিটে ক্যালকুলেশন গুলা করবো। তো আমরা হচ্ছে একেবারে প্র্যাকটিক্যালে চলে যাই। আমরা নতুন একটা শিট নিয়ে নিব এখানে, শিট 2 নিয়ে নিলাম এখানে। তো এটা একটু হালকা জুম করে ফেলি আমরা প্রথমেই। তো এখানে ওয়েজ শিটে আমরা যেভাবে সাজাচ্ছি একটু খেয়াল করেন। আমরা হচ্ছে এখানে সিরিয়াল দিলাম, সিরিয়াল দিতে পারেন নাও দিতে পারেন, নেম দিতে পারেন। তারপরে হচ্ছে আমরা খুব ডিটেলসে যাচ্ছি না, আমরা কাজগুলো শেখা দরকার। ওয়ার্কিং আওয়ার, তারপরে ওভারটাইম, তারপরে হচ্ছে তার অ্যামাউন্ট। ঠিক আছে? তো আমরা এইটাকে সিলেক্ট করে মার্জ করে দিই, মার্জ এন্ড সেন্টার। এইখানে আমরা ওয়েজ শিট লিখে দিই। ওকে। তো সিরিয়ালের জন্য আমার এত বড় জায়গা দরকার নেই, সিরিয়ালটাকে আমরা ছোট করে ফেলি। আর এখান থেকে নেমটাকে হালকা একটু বড় করতে পারি। হ্যাঁ। তো এই ওভারঅল আমি এই এরিয়াটাকে জাস্ট একটু বর্ডার দিয়ে দিই, তাহলে আমাদের দেখতে সুন্দর লাগবে। অল বর্ডার্স দিয়ে দিলাম। ওকে। তো এখানে সিরিয়াল দিই 1 2, 1 2 দিয়ে সিরিয়াল করা যায়, মনে আছে তো? এই যে আমরা 11টা সিরিয়াল দিয়ে দিলাম। কয়েকটা নাম লিখে ফেলি। হাবিব, খান, ইয়ামিন, রুহুল, আমিন, শিকদার, শাওন, মেহেদি, রবিন, আশরাফ, এন্ড ফাইনালি হচ্ছে নাজমুল। ওকে। তো এই যে আমরা 10 জনের ডাটা নিয়ে নিলাম। ঠিক আছে? তো এখানে ট্রিকি কাজটা কোনটা? ট্রিকি কাজ এখানে প্রত্যেকজন এমপ্লয়ের, এখানে তো আমরা 11 জনের নাম লিখলাম, কিন্তু প্রতিষ্ঠানের সব এমপ্লয়ের নামই এখানে থাকবে। ওকে। তো আমরা এখানে ক্যালকুলেশনটা করব ওভারটাইম এবং অ্যামাউন্ট। তো জিনিসটা দেখতে সহজ বা ছোট মনে হইলেও এখানে একটু ট্রিক্স আমাদের খাটাইতে হয়। সেটাই আমরা মূলত একটু আলোচনা করব। যেমন ধরেন যে ওয়ার্কিং আওয়ার আমরা দিয়ে দিই। হাবিব সে হচ্ছে 8 ঘন্টা কাজ করছে। তারপরে হচ্ছে খান, সে হচ্ছে 5 ঘন্টা কাজ করছে। কেউ 12 ঘন্টা কাজ করছে, কেউ 9 ঘন্টা কাজ করছে, কেউ 10 ঘন্টা কাজ করছে। এইভাবে এক একজন এক এক রকমের কাজ করছে। ঠিক আছে? 6 ঘন্টাও কেউ কাজ করছে, কম করছে আর কি। ঠিক আছে, 9 ঘন্টা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে 16 ঘন্টা কাজ করছে ধরেন। আরেকজন হচ্ছে আবার 8 ঘন্টা কাজ করছে। তো এখন প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমার ওভারটাইমটা আমরা বের করব। এইখানে হচ্ছে আমাদের একটু খেয়াল রাখতে হবে। আমি যদি এইখানে আমাদের কন্ডিশনটা বলি, ওভারটাইম, প্রতি ঘন্টা ওভারটাইমের জন্য তাকে পেমেন্ট করা হবে 150 টাকা করে। আর তার যেই ওয়ার্কিং আওয়ার বা মূল কাজের সময়টা, তো একজন লেবারের বা একজন শ্রমিকের মূল কাজ করতে হয় 8 ঘন্টা। তো সেই 8 ঘন্টার জন্য যেই অফিস আওয়ার বলি বা ওয়ার্কিং আওয়ার যেটাই বলি, অফিস আওয়ার হচ্ছে, তাকে আমরা 100 টাকা করে দেব। তাহলে হিসাব করে দেখেন তো, আমরা যদি একজন ওয়ার্কার 8 ঘন্টা কাজ করে তাহলে ডেইলি সে 800 টাকা পাবে, তাই না? আর ওভারটাইম যদি 2 ঘন্টা কাজ করে, তো 2 ঘন্টায় কিন্তু 200 না, ওভারটাইম যেহেতু, ওভারটাইমের 2 ঘন্টায় সে পাবে 300 টাকা, 150 টাকা করে যেহেতু। ওকে। তো এই যে এই সূত্রে আপনাকে আগাইতে হবে। এই হচ্ছে আপনার লজিক দেওয়া, এই লজিকে আপনাকে আগাইতে হবে। তো চলেন মূল কনসেপ্টটা যদি আমরা এখানে ইমপ্লিমেন্ট করা শুরু করি। প্রথম কাজ হচ্ছে ওভারটাইমটা আমার বের করতে হবে। তাহলে 8 ঘন্টা হচ্ছে তার মেইন ডিউটি। এই 8 ঘন্টার পরে যত কাজ করবে সব কাজকে আমরা ওভারটাইম হিসেবে কাউন্ট করব। ওকে। তো এখানে দেখেন, এই এই হাবিব 8 ঘন্টা কাজ করছে, তাহলে তার ওয়ার্কিং আওয়ার কত, এই ওভারটাইম কত? ওভারটাইম 0। ঠিক আছে? তারপরে খান, সে 5 ঘন্টা কাজ করছে, তাহলে তার ওভারটাইম নাই, তারও 0। তারপরে ইয়ামিন, তার হচ্ছে 12 ঘন্টা কাজ করছে, তাহলে 12 ঘন্টা থেকে 8 ঘন্টা যদি বিয়োগ দেই, তার মানে সে 4 ঘন্টা ওভারটাইম করছে, তাই না? তো এই যে ধরে ধরে আমি কাজগুলা করতেছি, এইভাবে যদি করি তাহলে মাথা খারাপ হয়ে যাবে না? এখানে তো 11 জনের ডাটা আমি না হয় কষ্ট করে করে ফেললাম, কিন্তু যদি আপনার একটা গার্মেন্টসে 1000 শ্রমিক থাকে, এগুলো ধরে ধরে এন্ট্রি দিবেন, এটা তো মুশকিল। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? আমরা হচ্ছে ওয়ার্কিং আওয়ার থেকে আমরা মানে 8 ঘন্টা বিয়োগ করে বাকি যা থাকে সেটাই আমরা ওভারটাইম হিসেবে কাউন্ট করব। কিন্তু এখানে একটা ঝামেলা আছে। সরাসরি যদি আমি সে যে কয় ঘন্টা কাজ করছে সেটা থেকে 8 বিয়োগ করে দেই, তাহলে একটা মুশকিল হয়ে যাবে। কেমন? আমরা এটাকে একটু ডিলিট করি। তো আমরা ট্রাই করি।
সে যেই কাজ করছে সেই কাজ থেকে 8 বিয়োগ করে দিলাম। তো সে যেই কাজ করছে, ধরেন যে 12 ঘন্টা কাজ করছে, 12 ঘন্টা থেকে 8 বিয়োগ করলে 4 থাকে, ওভারটাইম 4, এরকম হবে আর কি। কিন্তু এখানে ঝামেলাটা কি দেখেন, ওয়ার্কিং আওয়ার 8, ওভারটাইম 0, সুন্দর কাজ করছে তো। কিন্তু বাকিগুলাতে দেখেন, যেগুলোতে ওভারটাইম নাই সেইগুলোতে সমস্যা হয়ে গেছে। যেগুলোতে ওভারটাইম আছে, এই যে 12 ঘন্টা, এখানে কিন্তু ওভারটাইম 4 ঘন্টা ঠিকই দেখাচ্ছে। 9 ঘন্টা ওভারটাইম 1 ঘন্টা ঠিকই দেখাচ্ছে। 10 ঘন্টা ওভারটাইম 2 ঘন্টা ঠিকই যাচ্ছে। কিন্তু 5 ঘন্টায় কিন্তু ওভারটাইম চলে আসছে -3। আবার 6 ঘন্টায় -2 চলে আসছে। তাহলে ওভারটাইম তো মাইনাস হইতে পারে না। ওভারটাইম হয় আছে অথবা নাই। থাকলে কয় ঘন্টা আছে সেটা দেখাবো, আর না থাকলে 0 দেখাবো। কিন্তু ওভারটাইম মাইনাস তো করার সুযোগ নেই। ঠিক আছে? তো এখানে আমরা সরাসরি এইভাবে এই বিয়োগ করলে কাজটা হবে না। তো এই বিয়োগটাই আমরা করব। যেমন বিয়োগ করলে কিন্তু কাজ হয়েছে আমার, এই যে যেখানে আমার ওভারটাইম আছে সেখানে কিন্তু ঠিকই কাজ হয়েছে। তা এই বিয়োগটাই আমরা করব, তবে একটু চেক করে নিব যে আসলে তার ওভারটাইম আছে কিনা। যদি তার ওভারটাইম থাকে তাহলে এই বিয়োগটা করব। আর যদি ওভারটাইম না থাকে তাহলে এই বিয়োগটা আমরা করব না, সরাসরি 0 বসাই দেব। ওভারটাইম না থাকলে 0। ঠিক আছে? এই কাজটা আমরা ইফ স্টেটমেন্ট দিয়ে করব। আমরা ইফ নিয়ে নিলাম। ইফ নিয়ে প্রথমে চেক দিব তার ওভারটাইম আছে কিনা, এই যে ওয়ার্কিং আওয়ার ইজ গ্রেটার দেন 8 কিনা, সে 8 ঘন্টার বেশি কাজ করছে কিনা। 8 ঘন্টার বেশি কাজ করছে মানেই তো তার ওভারটাইম আছে, তাই না? তাহলে 8 ঘন্টার বেশি যদি কাজ না করে তাহলে কি তার ওভারটাইম আছে? ওভারটাইম কিন্তু নাই। তাহলে আমরা চেক দিলাম, যদি তার ওয়ার্কিং আওয়ার মানে সে টোটাল যে কাজটা করছে সেটা 8 ঘন্টার বেশি হয়, তাহলে আমরা বলবো যে এই যে 8, এইটা -8, এই যে এইখানে আমি মাইনাসটা করলাম, বিয়োগটা করলাম 8 ঘন্টা। 8 ঘন্টা বিয়োগ করে দিয়ে দিলাম যদি তার ওভারটাইম থাকে। আর যদি না থাকে তাহলে সরাসরি 0 বসাই দিলাম, দিয়ে হচ্ছে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। দেখেন এইখানে একটা মজার বিষয় বলি। ইফ স্টেটমেন্ট কিন্তু আমরা লিখলাম, কিন্তু আজকে কিন্তু কোনো ডাবল কোটেশন দেই নাই। এখানেও দেই নাই, এখানেও দেই নাই। এই যে 0 লিখলাম, এখানেও দেই নাই। কারণ এইখানে আমি কোনো টেক্সট কিন্তু ইউজ করি নাই। সবগুলোই সংখ্যা অথবা কোনো একটা সেলের রেফারেন্স। সেলের রেফারেন্সও ডাবল কোটেশন আবার দিতে হয় না, যেমন C3, এটা তো একটা সেলের রেফারেন্স, তাই না? আবার 8, এটা একটা সংখ্যা। এখানে কোনো স্ট্রিং বা টেক্সট নাই, এই কারণে কিন্তু আমি ডাবল কোটেশন দেই নাই। ক্লিয়ার? তো এবার যদি আমরা এন্টার প্রেস করি, দেখেন এইখানেও সেই আগের মতোই আসছে। কিন্তু কোনো কারণে যদি আপনার গাড়ি চাকা পাল্টা হয়ে যায়, সেক্ষেত্রে কিভাবে টাকা পেইড করবেন? মনে করেন আমার যে গাড়ি হয়ে গেছে, তো এইখানে দেখেন ঘটনাটা সেই আমি হচ্ছে বিয়োগটাই করলাম, তবে মাঝখানে একটু চেক দিয়ে নিয়ে করলাম আর কি। তো মাঝখানে চেক দিয়ে সুবিধাটা হইলো কি, এখন 8 ঘন্টা থেকে ওভারটাইম 0 আসছে। এবার 5 ঘন্টায়ও দেখেন ওভারটাইম 0 আসছে। এবার কিন্তু 5 ঘন্টাতে আমার ওভারটাইম আসে নাই, -3 আসে নাই। বা এখানে এই যে যে 6 ঘন্টা ছিল, 6 ঘন্টাতে কিন্তু আমার -2 আসে নাই। বা আমি এখানে যে 12 ঘন্টা আছে, 12 ঘন্টা ধরো যে 3 দিয়ে দিলাম। তো 3 দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু ওভারটাইম 0 হয়ে গেছে। কারণ সে তো মূল যে কাজ তার 8 ঘন্টাই ফিল আপ করে নাই, তাই না? তো 8 ঘন্টায় যদি ফিল আপ না করে থাকে তার ওভারটাইম কোথা থেকে আসবে? ওকে। তো এইভাবে আমরা হচ্ছে ওভারটাইমটা বের করলাম। ওভারটাইমটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা আমরা আবার একটু দেখাই, কারণ এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে। আমি আবার একটু এটা লিখে দেখাই। ইফ স্টেটমেন্ট নিলাম, আমরা প্রথমে চেক দিলাম যে সে যেই কাজ, যে কয় ঘন্টা কাজ করছে সেটা ইজ গ্রেটার দেন 8 কিনা, 8 ঘন্টার বেশি কাজ করছে কিনা। ওকে। যদি 8 ঘন্টার বেশি কাজ করে থাকে তাহলে আমরা বললাম যে এইটা থেকে 8 বিয়োগ করে যা থাকে সেটা আমাকে দাও। তো সে যদি 9 ঘন্টা কাজ করে, 9 থেকে 8 বিয়োগ করে এখানে 1 দেখাবে। আর যদি তার ওভারটাইম না থাকে, মানে এই 8-এর চাইতে বেশি না হয়, সে যে কয় ঘন্টা কাজ করছে সেটা যদি 8-এর চাইতে বেশি না হয়, তাহলে তাকে এত কিছু বলার দরকার নেই, আমি ফাঁকাও রাখতে পারি অথবা 0 রাখতে পারি। 0 রেখে দিলাম, ওভারটাইম 0। ঠিক আছে? এই হচ্ছে আমাদের ওভারটাইম বের করার সূত্র। তো এখন এইটা যদি আপনি মুখস্থ করার চেষ্টা করেন যে আচ্ছা এটা স্যারে দেখাইছে ক্লাসে, তাহলে এটা আমি মুখস্থ করি। ইফ C3 ইজ গ্রেটার দেন 8, কমা C3 -8, কমা 0, এভাবে মুখস্থ করার দরকার আছে? আমরা তো জিনিসটা একটু বোঝার চেষ্টা করলাম যে আসলে ঘটনাটা কি ঘটে। বুঝে তারপরে কিন্তু আমরা নিজেরাই এটাকে লিখে ফেলতে পারবো।
কিন্তু আপনি না বুঝে সূত্র মুখস্থ করার কাজ কিন্তু করতে যায়েন না। তাহলে আলটিমেটলি আপনি নিজের যখন কোনো একটা কাজ প্রয়োজন হবে বা কোনো একটা ঝামেলায় পড়বেন, একটা সমাধান করতে হবে কোনো একটা এক্সেল দিয়ে, সেখানে কিন্তু আপনি সমাধান করতে পারবেন না। ওকে, ওকে ফাইন। এবার আমরা হচ্ছে এই ইয়ামিনের 12 ঘন্টা ছিল, 12 ঘন্টা তাকে ফিরাই দিলাম। এখন এবার হচ্ছে আমার তার যে ওয়েজ বা তার যে বেতনটা আসে, সেই বেতনটা আমরা এখানে লিখে দিব বা বের করবো আর কি ফর্মুলা দিয়ে। তো সেই বেতনটা কিভাবে বের করব, এইখানে কিন্তু একটা ট্রিক্স আছে। সেই ট্রিক্সটা কেমন, আমি সরাসরি যদি বলে দিই যে এই যে 12 ঘন্টা কাজ করছে, 12 ঘন্টারে বা এই 8 ঘন্টা কাজ করছে, 8 ঘন্টারে 100 টাকা দিয়ে গুণ দিয়ে দিই, ঠিক আছে? তাহলে 8 ঘন্টায় 800 টাকা। ওকে, 8 ঘন্টায় 800, 5 ঘন্টায় 500, এই দুইটা তো ঠিক আছে। কিন্তু 12 ঘন্টায় 1200 কিন্তু বলা যাবে না। কারণ 12 ঘন্টার 8 ঘন্টার তার দাম হচ্ছে 100 টাকা করে। কিন্তু বাকি যে 4 ঘন্টা আছে এটা তো ওভার টাইম। এটাকে তো আপনি 100 টাকা দিতে পারেন না, এটাকে আপনি দিতে হবে 150 টাকা। তো এইখানে আপনাকে দুই রকমের হিসাব করতে হবে আপনাকে, ঠিক আছে? তো যেহেতু দুই রকমের হিসাব করতে হবে, সেই জায়গা থেকে আপনাকে এই একটু চেক দিয়ে নিতে হবে যে আগে তার ওভারটাইম আছে কিনা। এখানেও চেক দিতে হবে তার ওভারটাইম আছে কিনা। ওভারটাইম থাকলে তখন আপনি তাকে এক রকমের অ্যামাউন্ট দিবেন, ওভারটাইম না থাকলে তখন ভিন্ন রকমের ওই যে 100 টাকা করে দিয়ে দিবেন আর কি। তো চলেন আমরা এইখানে লিখি, কারণ এখানে লেখা শুরু করলে আবার এটার গায়ে উঠে যেতে পারে। তাই আমরা এইখানে লিখি, এখানে লিখে ও তো উপরের দিকে ড্রাগ করে দেওয়া যাবে, আবার নিচের দিকেও ড্রাগ করে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো আমরা ইফ স্টেটমেন্ট দিয়ে শুরু করি। ইফ, প্রথমে চেক দিব তার ওভারটাইম আছে কিনা। তো এখানে ওভারটাইম চেক আছে কিনা চেক দিতে পারি এই যে তার ওভারটাইমের ঘরটা ইজ গ্রেটার দেন 0 কিনা, তার ওভারটাইম 0 এর চাইতে বেশি কিনা। এটা দিয়ে কিন্তু আমার চেক হয়ে যাচ্ছে যে ওভারটাইম আছে কিনা। তাহলে ইফ ওভারটাইম ইজ গ্রেটার দেন 0, যদি ওভারটাইম 0 এর চাইতে বেশি হয়, তাহলে কি করব, তাহলে আমার ওভারটাইমের জন্য তাকে 150 টাকা করে দিতে হবে। আর মূল যে 8 ঘন্টা কাজ করছে, সে 8 ঘন্টার জন্য আবার 100 টাকা করে দিতে হবে, ঠিক আছে? তাহলে ওভারটাইম কোনটা আমার, এই যে এই হচ্ছে আমার ওভারটাইম। এই ওভারটাইম ইনটু এই যে 150, এটা দিয়ে দিলাম। তাহলে ওভারটাইমকে 150 দিয়ে আমি গুণ দিয়ে দিলাম। তো এটা যেহেতু আমার ফিক্সড, এই কারণে এই যে আমি অ্যাবসলিউট রেফারেন্স ইউজ করতে চাই, আমি F4 চাইবে দেব, ঠিক আছে? তাহলে আচ্ছা, এটাকে আমরা আগে একটু সহজে করি, তারপরে ইয়াতে যাবো না। তাই ওভারটাইম ইজ ইনটু 150, সরাসরি আমি 150 লিখে দিলাম। ডায়নামিক একটু পরে করতেছি। তো প্রথমে কি করলাম, ইফ চেক দিলাম তার ওভারটাইম আছে কিনা। থাকলে তার যে ওভারটাইম, ওভারটাইমকে আমরা 150 টাকা দিয়ে গুণ করলাম। তো এটা হচ্ছে তাকে ওভারটাইমের টাকাটা দিলাম। এখনো কিন্তু তাকে মূল টাকা দেয়নি, মূল 8 ঘন্টার টাকা দেয়নি। তো মূল 8 ঘন্টায় আমার কত টাকা পাবে, 8 ইন্টু 100 টাকা করে। তাহলে এইখানে আমি কিন্তু দুই রকমের টাকা দিলাম, একটা হচ্ছে ওভারটাইমের টাকা, আর একটা হচ্ছে তার মূল 8 ঘন্টার টাকা। দুইটা মিলে তার এই টাকাটা মানে অ্যামাউন্টটা তৈরি হবে। এরপরে আসেন, যদি তার ওভারটাইম না থাকে, ওভারটাইম থাকলে তো এইভাবে আমি দুইটা জিনিস আলাদা আলাদা করে দেখাই দিলাম। কিন্তু তার যদি ওভারটাইম নাই থাকে, তখন আমরা করব কি, তার যে যে কয় ঘন্টা কাজ করছে, সেই কয় ঘন্টাকে আমরা হচ্ছে 100 টাকা দিয়ে গুণ করে দিলাম। সে 2 ঘন্টা কাজ করলে 200 টাকা, 5 ঘন্টা কাজ করলে 500 টাকা, 10 ঘন্টা কাজ করলে, 10 ঘন্টা কাজ করলে কিন্তু 100 টাকা না, কারণ 10 ঘন্টা কাজ করছে মানে তার ওভারটাইম আছে। তখন আর এইটা অ্যাপ্লাই হবে না, তখন হচ্ছে আমার এই যে এইটা অ্যাপ্লাই হবে প্রথমটা, ঠিক আছে? ফাইন, আমরা হচ্ছে ব্র্যাকেটটা ক্লোজ করি, ক্লোজ করে এন্টার প্রেস করি। দেখেন এবার হচ্ছে তার স্যালারি আসছে বা অ্যামাউন্ট 1400। মানে 12 ঘন্টা কাজ করছে তাই 1200 কিন্তু আসে নাই। প্রথম 8 ঘন্টার জন্য আসছে 800 টাকা, আর পরের যে 4 ঘন্টা আছে এটার জন্য আসছে 600 টাকা। 4 ঘন্টা হচ্ছে 150 টাকা করে, 600 টাকা। এতে কি হইলো আমাদের হচ্ছে তার ওভারটাইমের টাকাটাও 150 টাকা করে, এবং মূল টাকাটা, মূল 8 ঘন্টা 100 টাকা করে। অটোমেটিক আমার ক্যালকুলেশনটা হয়ে গেছে। এটা আমি হচ্ছে এবার যদি নিচের দিকে ড্র্যাগ করে দিই, তাহলে নিচের দিকেও হিসাব ক্লিয়ার, উপরের দিকেও আমার হিসাব ক্লিয়ার করে ফেললাম। দেখেন 8 ঘন্টা কাজ করছে, ওভারটাইম নাই, 800 টাকা। 5 ঘন্টা কাজ করছে, ওভারটাইম নাই, 500 টাকা। 12 ঘন্টা কাজ করছে, ওভারটাইম আছে, 8 ঘন্টার জন্য 800, 4 ঘন্টার জন্য 600, 1400। 9 ঘন্টা কাজ করছে, 1 ঘন্টা ওভারটাইম। তাহলে 9 ঘন্টার প্রথম 8 ঘন্টার জন্য 800, আর পরের যে 1 ঘন্টা, এই 1 ঘন্টার জন্য 150।
তাহলে 800 আর 150 মিলে আমার 950 হইলো। ঠিক আছে। তো এইভাবে আমরা হচ্ছে একটু ট্রিক্স খাটায়া সে তার যে বেতনটা হবে বা আজকের দিনে তার ওয়েজ ভাতা হবে যেটা, সেটা আমরা বের করার চেষ্টা করলাম। এখানে আরেকটা জিনিস একটু দেখাই, এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা এটাকে ডায়নামিক করতে পারি। যেমন ধরেন যে তার এই বাড়লো, আগে 100 টাকা ছিল, এখন 100টা হয়ে গেছে হচ্ছে 150 টাকা, আর 150 যেটা ছিল সেটা হয়ে গেছে 200 টাকা। দেখেন আমার এটা যদি আপডেট হয়, এখানে কিন্তু অটোমেটিক আপডেটটা হচ্ছে না। ঠিক আছে। এই আপডেটটা কেন হচ্ছে না? কারণ হচ্ছে আমি এখানে স্ট্যাটিক লিখে দিছিলাম, এই যে 150, এখানে 100, এখানে 100, এইগুলা সরাসরি স্ট্যাটিক লিখে দিছিলাম। তো এইটাকে স্ট্যাটিক লেখা যাবে না। 150-এর পরিবর্তে আমরা হচ্ছে, এটা তো আমার ওভারটাইম, তাহলে ওভারটাইমের পরিবর্তে আমি এই যে ওভারটাইমের এই সেলের রেফারেন্স দিয়ে দিতে পারি। সেল রেফারেন্স দিলে তো অ্যাবসলিউট রেফারেন্স দিতে হবে, কারণ এটা সব ঘরের জন্য সেম প্রযোজ্য। তাহলে আমরা ফাংশন এই F4 চাপলে এটা লক হয়ে গেল। আবার এখানে দেখেন 100 আছে, 100 মানে হচ্ছে তার অফিস, মানে মূল কাজ, মূল কাজটাকে আমি রেফারেন্স দিয়ে দিলাম এইখানে, এটাকে আমি লক করে দিই। ফাইনালি হচ্ছে আমি এই 100 টাকাকে বাদ দিয়ে এটাকে রেফারেন্স হিসেবে দিয়ে দিলাম ফাংশন F4। তাহলে কিন্তু আমার কাজ হয়ে গেছে। এবার আমরা হচ্ছে ড্রাগ করে দিই। এখন দেখেন সবারটা বাইরে গেছে, এবং আমি যদি এখানে চেঞ্জ করে দিই, আবার 100 করে দিই, অটোমেটিক সবার টাকা কিন্তু কমে গেছে। এটাকে আমি হচ্ছে 150 করে দিই, যাদের ওভারটাইম ছিল তাদের ওভারটাইম কিন্তু কমে গেছে। এখন এই জিনিসটা একেবারেই ডায়নামিক হয়ে গেল, সরাসরি আর হাতে লেখার দরকার নেই। ওকে। তো এই ছিল মূলত আজকের ক্লাসের আমাদের আলোচনার বিষয়। তো আমরা একটু সামারাইজ করি আজকের ক্লাসটা। যদি কারো একটু কনফিউশন লাগে, তাহলে ভিডিওটা দেখে কয়েকবার দেখবেন, প্রয়োজনে দেখে আবার ট্রাই করবেন, নিজে নিজে ট্রাই করবেন। ঠিক আছে। তো আজকের ক্লাসে আমাদের আলোচনার বিষয় ছিল সর্টিং, কিভাবে হচ্ছে আমার অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডারে সর্টিং করতে পারি। তারপরে হচ্ছে ফিল্টারিং, কিভাবে আমরা আমার প্রয়োজনীয় অংশ শো করব, বাকি ডাটা আমি হাইড করে রাখবো, ফিল্টার করে রাখতে পারি। এন্ড ফাইনালি হচ্ছে আমরা ওয়েব শিটের প্রজেক্টটা করলাম। তা আমরা যেটা দেখাইলাম এটাই আপনার বাড়ির কাজ হিসেবে আমরা রাখছি, সেটা হচ্ছে একটা ওয়ার্কশিট তৈরি করবেন, নাম দিবেন ওয়েজ শিট। হ্যাঁ, ওয়েজ শিটে আপনি কলাম দিবেন নেম, ওয়ার্কিং আওয়ার, ওভারটাইম, টোটাল ওয়েজ। ঠিক আছে। তো এখানে ফর্মুলা ইউজ করে আপনি এই কাজগুলো করবেন। কিভাবে ফর্মুলা ইউজ করতে হবে এটা তো আমি অলরেডি প্র্যাকটিক্যালি দেখাই দিছি। আমি যেটা করছি আপাতত সেটাই করেন, সেটা করলেই আপনার প্র্যাকটিসটা হয়ে গেল। হ্যাঁ। তারপরে এটার উপরে আপনি সর্টিংটা করবেন, সর্ট এমপ্লয়িজ বাই টোটাল ওয়েজ হাইয়েস্ট টু লোয়েস্ট। মানে এইখানে আপনি এই যে অ্যামাউন্টে সর্টিং করতে পারেন। এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে আপনি ফিল্টার ফালাই দেন, ফিল্টার করে এটাকে সর্টিং করবেন যে সবচাইতে কম টাকা যার তাকে উপরে উঠাই দিলাম, সবচেয়ে বেশি টাকা যার সে নিচে চলে আসলো, অথবা উল্টাও করতে পারেন আপনি, কোনো সমস্যা নেই। এরপরে ফিল্টার করবেন, 1000-এর উপরে যারা পাইছে তাদেরকে ফিল্টার করে দেখাবেন। তো 1000-এর উপরে যারা পাইছে তাদেরকে ফিল্টার করবো কিভাবে? এইখান থেকে, এই যে এইখান থেকে হচ্ছে গ্রেটার দেন দিয়ে দিলাম, গ্রেটার দেন 999। ঠিক আছে। এই যে দেখেন 1000-এর উপরে যাদের টাকা তাদের ডাটা এখানে চলে আসছে। তো আমরা এখান থেকে ক্লিয়ার ফিল্টার দিয়ে দিলাম। ঠিক আছে। ফিল্টার দিয়ে আমরা হচ্ছে এটাকে ক্লোজ করে দিই। তো এরপরে হচ্ছে আপনি এটাকে ওয়েজ শিটে, ওয়েজ শিট নাম দিয়ে এটাকে সেভ করে ফেলবেন, সেভ করে পিডিএফ আকারে আমাদের সাথে শেয়ার করবেন। ওকে। তো আমরা আজকের ক্লাসে এখানেই শেষ করতে চাই। আপনাদের যাদের প্রশ্ন আছে আপনারা একটু হ্যান্ড রেজ করে ফেলেন, আপনাদের কথা শুনবো। হাসানুল বান্না, ক্লাস রিলেটেড প্রশ্ন করবেন, অন্য কোনো প্রশ্ন করার দরকার নেই। এমডি জাওয়াদ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এক্সেলে মানে কোন ঘরে এইচ পর্যন্ত ডেটা আছে, এইচ কলাম পর্যন্ত, ওটা মানে ই কলাম পর্যন্ত ডেটাটা মানে পিডিএফ করলে শো করে, এরকম কি হইতে পারে? পরের পৃষ্ঠায় চলে যায় আপনার?
হ্যাঁ হ্যাঁ, মানে এস পর্যন্ত ডেটা আছে কিন্তু পিডিএফ করলে ই বা জি পর্যন্ত শো হ্যাঁ করে। হ্যাঁ, এটা হয়তো কারণ হচ্ছে আপনি ওই যে ও বাই ডিফল্ট একটা পেজ নিয়ে নেয়, ধরেন যে A4 সাইজ, তো A4 সাইজে তো ওইটা জায়গা হচ্ছে না, তখন এই ঝামেলাটা হয়। তো এটার সমাধান হচ্ছে আপনি সবগুলাকে যদি এরকম মনে হয় যে সবগুলো এক পেজে নিয়ে আসবেন, তখন হচ্ছে আপনি এই যে এখান থেকে কন্ট্রোল পি চাপবেন। তো হিসাব অনুযায়ী কিন্তু এই যে দেখেন আমার এইগুলা এই পেজে আসার কথা না, ঠিক আছে? যখন না আসবে, এখানে কিন্তু আমি ওই যে সেভ এস পিডিএফ দেখাচ্ছি না আপনাকে, ওই যে প্রিন্ট প্রিন্ট করতে যাবেন। প্রিন্ট করতে গিয়ে হুম। প্রিন্টারটা সিলেক্ট করে দিবেন আপনার হচ্ছে ওই পিডিএফ। এটা তো ম্যাকে, কারণ ওই জিনিসটা নাই। আপনি হচ্ছে ইয়াতে পাবেন, মাইক্রোসফট উইন্ডোজে এটা পাবেন, হ্যাঁ। তো সেভ এস পিডিএফটা দিবেন, আর এইটাকে স্কেল টু ফিট, সরি, এখানে তো জিনিসগুলো এলোমেলো। উইন্ডোজে একদিন দেখানো যাবে এটা। উইন্ডোজে অপশনটা সুন্দর। তো ওইখানে একেবারে শেষের অপশনটা দেখবেন স্কেলিং এর একটা অপশন আছে। তো স্কেলিং জি এর স্যার। অপশনে আপনি দিয়ে দিবেন হচ্ছে ফিট অল কলাম, হ্যাঁ, সবগুলা এক এক পেজে ফিট দিয়ে দিবেন। তাহলে আপনার হচ্ছে যে এইচ কলামটা বাইরে যাইতো গা, সেটা আপনার হচ্ছে ভিতরে চলে আসবে। ঠিক আছে? ধন্যবাদ স্যার। ওকে। হ্যাঁ, সাফায়েত হোসাইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ফিল্টারিংটা যদি আবার একটু বুঝাই দিতেন। আচ্ছা, ফিল্টারিংটা আবার বুঝাই দিব, কোনো সমস্যা নেই। ফিল্টারিং এর কতটুকু বুঝছেন বা কিছু বুঝছেন কিনা আদৌ? আসলে ভাই ওই যে ফিল্টারিং এর টাইমটুকু আমি একটু দেরি করছি তো, সেজন্য আর কি বুঝতে পারিনি। আচ্ছা, আমি সংক্ষেপে একটু বুঝাই দিচ্ছি, আর ভিডিওটা তো আছে, ওইখানে একটু বিস্তারিত আছে। ফিল্টারিং এর মূল কনসেপ্ট হচ্ছে আমরা এই স- আমার যেই ডাটাগুলো দেখা দরকার, যেমন এইখানে তো 20টা ডাটা, খুব একটা সমস্যা হয় না। তো ধরেন যে আপনার 1000 বা 2000 ডাটা আছে, তো সেই ডাটা থেকে শুধু ঢাকা বিভাগে, ঢাকা রিজিয়নের ডাটাগুলো দেখতে চান, তখন আপনি এই যে ফিল্টার অ্যাপ্লাই করবেন। আবার একটু দেখায় ফিল্টার কিভাবে অ্যাপ্লাই করতে হয়। ফুল এরিয়াটা সিলেক্ট করেন, সিলেক্ট করে এই যে এখান থেকে সর্ট অ্যান্ড ফিল্টার, ফিল্টার অ্যাপ্লাই করে দেন। তাহলে দেখেন প্রত্যেকটা এই যে হেডারের পাশে একটা করে ড্রপ ডাউন আছে, হ্যাঁ। তো এই ড্রপ ডাউনে ধরে আপনি ফিল্টার করতে পারেন। তো আমরা চাচ্ছি ঢাকা রিজিয়নের গুলাই দেখতে চাই, অন্যগুলা ডাটা আমি আপাতত দেখতে চাই না। তো রিজিয়ন থেকে আপনি এখান থেকে ফিল্টার, এই যে সিলেক্ট অল যেটা আছে অফ করে দেন, শুধু ঢাকাটাকে অন করে দেন। তাহলে দেখেন আমার শুধুমাত্র ঢাকার গুলাই শো করতেছে, বাকিগুলা শো করতেছে না। তো ফিল্টারিং এর মূল কনসেপ্টই এটা, যে আমি স্পেসিফিক কিছু ডাটা দেখবো, বাকি ডাটাগুলো আমি দেখতে চাই না। এটাকে আবার যখন ক্লিয়ার করে দেবো, তখন আবার সব ডাটাই শো হবে। বিষয়টা এরকম না যে আমি ডাটা ডিলিট করে ফেলছি। ডাটাগুলা আমি যে কয়টা মন চায় আমি সেই কয়টা দেখতেছি, বা স্পেসিফিক একটা শর্ত সাপেক্ষে আমি দেখতেছি। এইটাই হচ্ছে ফিল্টারের মূল কনসেপ্ট। ওকে। আর এটা ইয়াতে আছে, মানে আমি আর একটু ডিটেলস বুঝাইছি, প্লাস ভিডিওতে পাবেন। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, ভাই মনে কানেক্টেড আছেন, আলাউদ্দিন ভাই। এই সাফায়েত হোসেনকে স্পেশাল একটা পুরস্কার দেবেন। এই সাফায়েত প্রতিদিন প্রশ্ন করে, মার্শাল্লাহ। থ্যাংক ইউ সাফায়েত। মাহফুজ ইসলাম বলেন। আসসালামু আলাইকুম ভাই। জি আহ, আমার ওই যে আমাদের ওই যে রেকর্ডিং ক্লাস এটা দেখে আমার আসছে না আর কি। এটা কোথায় পাবো? এটা যে ভিডিও রেকর্ডিং ক্লাস লিঙ্ক। আচ্ছা, এটা ভাই উত্তর দিবেন। মাহবুব ইসলাম। আসসালামু আলাইকুম ভাই। সালাম রাহমাতুল্লাহ। ভাই আমার প্রশ্ন আর কি, গত ক্লাসে একটু বুঝি নাই। মনে করেন ওই যে এমপ্লয় নেম, এখানে আমি আরেকটা সেল জায়গা করে অন্য কিছু লিখতে চাই, ডিপার্টমেন্টের রিজনের জায়গায় নিতে চাই, সেল কিভাবে নিব এখানে? সেল সরাই ফেলবেন? জি। আহ, আচ্ছা, এটা ডিরেক্ট সরানোর রাস্তা নেই, তবে একটা রাস্তা ও, আছে। ধরেন যে আমি কাট করে সেটা অন্য জায়গায় নিতে হয় আর কি আমার। কাট করেও করতে পারবেন। আর একটা জিনিস আছে, ধরেন যে ডিপার্টমেন্টাল রিজিয়নের জায়গা নিয়ে আসবেন, রিজিয়নেরটা। এটার সহজ রাস্তা হচ্ছে এগুলাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে এই যে হাতটা যখন আসে, হ্যাঁ, ধরে টান দেন, তাহলে হ্যাঁ। এটা সরে গেছে, হ্যাঁ। এবার এটাকে সিলেক্ট করে একটু এইদিকে নিয়ে আসেন, ধরে
আর এটাকে ধরে হচ্ছে আপনি এই পাশে নিয়ে আসেন। এভাবে ধরে ধরে কাজ করে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে এটা আগে পরে ঠিক হয়ে আছে, বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। এমডি তামিম আদনান। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি ওই জানতে চাচ্ছিলাম যে আপনি যে চ্যাট জিপিটি থেকে যে ডাটাগুলো না ইয়েতে দিচ্ছেন এক্সেলে, তো আমি ট্রাই করছিলাম। তো আমাকে যে ডাটাগুলো দিচ্ছে ওগুলা এক কলামে সব এসে পড়তেছে আর কি, পারতেছি না ইয়ে করতে। টেবিল আকারে নিছেন? ওখানে আমি বলছি যে এভাবে ডাটা দেও, এতগুলো ডাটা দেও, আমি শর্টিং অথবা ইয়ের জন্য, এই ফিল্টারিং এর জন্য টেবিল আকারে দেয় নাই, তবে ডাটা না, দিচ্ছে আর কি ওই ওর একটু বলেন যে টেবিল আকার দাও, তাইলে হবে। নাহলে এমনিতে ধরেন যে এই ডাটাগুলোকে যদি আমি কপি করি, এইগুলা এগুলো তো এক কলামে আসবে। কিন্তু টেবিল আকারে দিলে আপনি দেখবেন যে ওই যে টেবিলের কপি অপশন আছে, ওই কপি মারলে হচ্ছে সবাই যে ই সহ কপি হবে, টেবিলের স্ট্রাকচার সহ। ওকে বলেন যে টেবিল আকারে দাও। আচ্ছা, বুঝতে পারছি। আর ভাইয়া ওই যে আরেকটা ইয়ে দিয়েছিলেন যে আমরা এক্সপেন্স এর জন্য ইয়ে করতে, ইনকাম এক্সপেন্সের। তো ওখানে আমি করছি, করার পরে দেখা গেছে যে মাইক্রোসফট ওয়ার্ডে যে আমরা পৃষ্ঠা সাজাই সুন্দর করে, মানে পৃষ্ঠার এই পাশে ওপাশে ওখানে এক কোণায় এসে পড়তেছে সবকিছু। ধর পৃষ্ঠাটা কিভাবে প্রিন্ট করলে, মানে মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে আমরা প্রিন্ট করি ওভাবে কিভাবে করবো? মানে এক কোণায় চলে যাচ্ছে। তো মানে এটা লেখছি অল্প, আমার মানে ইনকাম এক্সপেন্স অল্প দিছি। তো দেখা গেছে আমি চাচ্ছিলাম যে পৃষ্ঠাটা সুন্দর করে অথবা হাফ পৃষ্ঠা অথবা উভয় পাশ সমান খালি রেখে, কিন্তু সব এক কোণায় ছোট করে আসতে পারতেছে এগুলো। আচ্ছা, এটা এক কোণায় যাবে মাইক্রোসফট এক্সেলের বাই ডিফল্ট সিস্টেমই এটা। তো এটাতে কিছু কাজ করার সুযোগ আছে, যেমন ধরে যে, তবে এইখানে একটা ওয়ার্নিং আগেই দিই, এটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড না। মাইক্রোসফট ওয়ার্ডে যত সুন্দরভাবে সাজানো যায় এখানে কিছু লিমিটেশনস আছে। তবে আপনি যেটা বললেন যে এক কোণায় গিয়ে চলে আসে, এইটাও আসলে জি কোনো জি। এই না যে ওইরকম আমার কেন করতে হবে। দুইটা জিনিস, এক হচ্ছে আপনি এটাকে এক কোণায় না রেখা মাঝখানে নিয়ে আসতে পারেন, এটা একটা। আরেকটা বিষয় হচ্ছে আপনি ফন্ট সাইজ ছোট হওয়ার কারণে এক কোণায় চলে গেছে। ফন্ট সাইজ গুলো বড় করে দেন, দেখবেন যে এটা মোটামুটি একটা ভালো জায়গা নিয়ে নিবে। এটা একটা ভালো সুন্দর সমাধান। তো এটাকে ফন্ট মাঝখানে বড় করছি, কিন্তু ওই যে তখন আবার লেখা দেখা যায় না, এক সাইডের লেখা আসেই না পৃষ্ঠায়। লেখা আসে না কোনটা? মানে ওই যে আমার যে সেলস এর যে অ্যামাউন্ট গুলো এগুলো কাটা পড়ে যেতেছে, ও কাটা বাকিগুলো পড়ে আসতেছে নিচের এরকম। নিচের পেজে চলে গেছে। কাটা পড়ে নিচের পেজে চলে গেছে। তো তখন হচ্ছে ওই যে যেটা বললাম, আপনি হচ্ছে এই দিয়ে দিবেন প্রিন্টে গিয়ে, ওই যে স্কেল টু ফিট এটা দিয়ে দিবেন। তখন হচ্ছে, বা আপনি ওই যে ইয়ের যদি উইন্ডোজ ইউজ করেন, তখন আপনি ওইখানে একটা অপশন পাবেন প্রিন্টে গেলে, সর্বশেষ অপশন, সেখানে হচ্ছে ফিট কলাম ইন ওয়ান পেজ। তাহলে কি হবে, ওই যে যেই কলামটা শেষের কলামটা দেখবেন যে নিচের পেজে জায়গা। তা আমি যেদিন উইন্ডোজে আপনাদের ক্লাস নিব, সেদিন আমি এটা একটু মনে করেন আমি দেখাই দিব না প্রিন্টের অপশনটা। ঠিক আছে। প্রিন্টের ক্লাসগুলো ইয়াতেই দেখাইতে হবে, উইন্ডোজেই দেখাইতে হবে, কারণ ম্যাকের জিনিসগুলো সবার সাথে মিলবে না। তো ওইটা দিয়ে ঠিক দিলে কি আছে। হবে, মানে পরের পেজে যেটা চলে যায় সেলস, এই কলামটা ধরো যে পরের পেজে চলে গেছে, ওইটা আর পরের পেজে যাবে না, আপনার এই এক পেজেই চলে আসবে। ঠিক আছে। ধন্যবাদ। জি। জুবায়ের মোহাম্মদ তামিম। জুবায়ের ভাই শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি স্যার, আমার প্রশ্নটা হইলো ওই যে যেখানে 8 ঘন্টা মানে আপনি সূত্রটার মধ্যে 8 × 100 দিছিলেন, সেখানে যদি আমার ঘন্টা বেশি হয় বা আহ, মানে 8 ঘন্টার জায়গায় যদি আমার আরো বাড়ে, মানে ওয়ার্কিং আওয়ারটা বেড়ে যায়, সেটা কি বুঝতে পারছি না। তো টোটাল ওয়ার্কিং আওয়ারটা বেড়ে গেছে, যেমন 8 ঘন্টা হলে মান্থলি 26 দিনে যেই অ্যামাউন্টটা আসে, সেই যেই ওয়ার্কিং আওয়ারটা আসে, সেটা হলেও কি এটা হবে? আমি তো এটা তো একদিনের ওয়ার্কিং আওয়ার দেখানো হয়েছে। আচ্ছা, এটা এটা হচ্ছে আপনার এই ওয়েব শিট গুলা সাধারণত ডেইলি করে। এই ডেইলিটাকে মাস শেষে একটা সামারি শিট করে। ঠিক আছে, কারণ ডেইলি না করলে ওভারটাইম বুঝতে পারবেন না। ধরেন যে একদিন আমি ওভারটাইম করছি, তো এখন যদি অ্যাভারেজ করে ফেলেন, আমি ধরেন যে 2 দিনের হিসাবে দিই, আমি একদিন করছি 12 ঘন্টা, আরেকদিন করছি 4 ঘন্টা। ঠিক আছে, তাহলে 12 আর 4 কত হয়? যদি 16 ঘন্টা হয়ে যায় না? তো হিসাব অনুযায়ী কিন্তু আমি 16 ঘন্টা, 2 দিনে 16 ঘন্টা আমার কাজ করারই কথা। তো এখন আমি ধরেন যে 4 দিন, যেদিন 4 ঘন্টা করছি, সেই দিন তো আমি 4 ঘন্টা ছুটিতেই ছিলাম মনে করেন।
তো এইখানে তো এই এই যে 4 ঘন্টার ওভারটাইমের পেমেন্টটা আমার পাওয়ার কথা, সেই ওভারটাইমের পেমেন্টটা কিন্তু তাহলে সেই হিসাবে আমি পাই না। কারণ এভারেজ যদি 16 হয়, তাহলে ভাগ করলে 8 ঘন্টা করে ভাগে পড়ে। তা 8 ঘন্টা হলে তো আমার ওভারটাইম নাই। তো সেই ক্ষেত্রে এই ওয়েজগুলা ডেইলি বেসিসেই হিসাব করা হয়। তো ডেইলি বেসিসে হিসাব করে এবার হচ্ছে আপনার মাস শেষে একটা সামারি শিট হবে। ধরেন যে এটা হচ্ছে আজকের 1 তারিখের, তারপরে 2 তারিখ, 3 তারিখ, এভাবে সব হবে। সব শেষে হচ্ছে আপনার হচ্ছে ওই সামারি শিট হবে এইটা দিয়ে। হুম এই নেট অ্যামাউন্ট যোগ করে সামারি হবে। ওইখানে আপনি দেখতে পাবেন যে এইগুলা যোগ বিয়োগ করে বের করতে পারবেন যে সে কাজ করছে কয় ঘন্টা টোটাল, তার ওভারটাইম কয় ঘন্টা ছিল। এইগুলা সব হিসাব সামারি শিটে মাস শেষে ওইটাতে আসবে। কিন্তু আপনি যদি এইটাকেই হচ্ছে একবারে ধরেন যে 26 দিনের হিসাব করে দিয়ে দেন, যে 26 গুণ মানে যে সে যে কয় ঘন্টা করছে, তাহলে কিন্তু আপনার ওভারটাইম আপনি সে খুঁজেই পাবেন না, 2-1 দিন যদি কম করে থাকে আর কি। ঠিক আছে, ওকে। রাদিয়া, হ্যাঁ, জুবায়ের মোহাম্মদ তামিম, আপনার আর প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন, আমার সূত্রটা যেটা আমি ব্যবহার করলাম, যেমন C5 গ্রেটার দেন ডি, মানে ডি হয়, বা C5 গ্রেটার দেন 8 হয়, তো আমি যদি এই সি আর ডি এর মাধ্যমে মাঝখানে আরেকটা কলাম নিয়ে নেই, তখন কি আমার সূত্র কি চেঞ্জ হয়ে যাবে, নাকি অটোমেটিক চেঞ্জ হবে, নাকি আমার চেঞ্জ করতে হবে? না না, ওইটা ঠিক থাকবে। কলাম যদি মাঝখানে ঢুকানো হোক, সূত্রতে কোনো সমস্যা হবে না। সূত্র কোনো সমস্যা, সূত্র চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক? অটোমেটিক, সে যেমন ধরেন যে আমরা করি দেখি না, এই যে ইনসার্ট করে দিই, আমার তো এটি সব ঠিকই আছে, এটাতে কোনো সমস্যা নেই। ধন্যবাদ স্যার। ওকে, সুপর্ণা মণ্ডল আছেন? একদম। জি বলেন। ভাইয়া, এখানে অ্যামাউন্টের যে ক্যালকুলেশনটা করলেন ওইখানে তো ভুল হয়েছে নাকি? যে ওই যে রুহুল 4 নাম্বারে, তো ওইখানে তো 1050 টাকা হবার কথা ছিল না? 1050 কেন? 8 ঘন্টায় 800, আর 1 ঘন্টায় হলো 150। তাহলে 800 আর 150 তো 950 হয়। ও আচ্ছা, ঠিক আছে ভাই। এই যে 800 প্লাস 150, 950 তো। আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে, আলী আহমদ আছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমার প্রশ্নটা ছিল যে আমি যদি মানে ডাবল ফিল্টারিং করতে চাই, মানে আপনার এই শীট 1-এর ক্ষেত্রে যদি বলি যে আমি শুধু ঢাকা রিজিয়নের আপনার ইলেকট্রিক ডিপার্টমেন্টের গুলা দেখতে চাই, তো ওটা কি পসিবল নাকি? মানে ধরেন যে আমি এইখান থেকে দিলাম ঢাকা, প্রথমে জি কই এটা দিলাম হচ্ছে ফিল্টার, সব অফ করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। জি। তো ঢাকা চলে তারপরে আসছে। এবার আপনি ঢাকার এখান থেকে মধ্যে শুধু ইলেকট্রনিক্স। হ্যাঁ দেন, সমস্যা কি? এই যে আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, জি ভাই। মানে ওইটা চেঞ্জ করবেন না, ওইটা ঢাকা রেখে তারপরে এটা দিবেন, তাইলেই হবে। জি, জাযাকাল্লাহ। জি ভাই, আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ। আমরা সবাই একটু চেষ্টা করব আজকের ক্লাসে যে বিষয়গুলো দেখলাম সেইগুলো একটু বাসায় বসে প্র্যাকটিস করতে। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।